নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি বাংলা বলছে। আমরা জানি যে আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা বারে বারে এ রাজ্যে আসছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তাদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী। আমরা এই বিষয় এবং আগামী বছরের নির্বাচন, রাজ্য বিজেপির অবস্থা কোথায়, তাদের যে দ্বন্দ্ব বাড়ছে তাদের দলের অন্দরে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। বিভিন্ন বিষয়ে আজকে আলোচনা করব এবং যারা অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। বিভিন্ন ইনফরমেশন সেখান থেকে উঠে আসবে, অবশ্যই সেটা আপনাদের জানাবো। তবে তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। আমি প্রথমেই স্বাগত জানাবো আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালকে। জয়ন্তদা, কলকাতা টিভিতে স্বাগত। আমি স্বাগত জানাবো কলকাতা টিভিতে আমাদের বিশ্লেষক সুমন ভট্টাচার্য, আপনাকেও স্বাগত। আমি স্বাগত জানাবো নীলাদ্রি ব্যানার্জিকে কলকাতা টিভিতে। এবার বারে বারে বাংলা এটাক, মোদি কি তুরুপের তাস বঙ্গ বিজেপির? বিজেপির পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানে আসবেন মোদি, 20শে জুন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। দ্বিধা বিভক্ত বাংলায়, ত্রিধা বিভক্ত বিজেপি। রাজ্যে এখনো সেভাবে শক্ত হয়নি পদ্মের মাটি, আর তাই বারবার কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্য বিজেপি। এর আগেও লোকসভা ও বিধানসভা ভোটের সময় দেখা গেছে বাংলায় ঘন ঘন প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। এবারও অপারেশন সিঁদুরের পর তিনি সভা করেছেন আলিপুরদুয়ারে। এবার আসতে পারেন দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। 20শে জুন তাকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দিনটিকেই 2023 সাল থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি। তুলে ধরতে চাইছে পশ্চিমবঙ্গ সৃষ্টির পেছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। आज का दिन 1947 20 जून वेस्ट बंगाल असेंबली में पारित हुआ। ये प्रस्ताव की जो मूव किया है, सूचना किया है आईन सभा में, हमारी डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी उन्होंने কিন্তু 20শে জুনই কেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে বিজেপি? আসলে 1947 সালের ওই দিন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় এক ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। যেহেতু বাংলা ভাগ হয়ে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ওই দিন, তাই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় বিজেপি। 2023 সালে রাজভবনেও এই দিনটি পালন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর তীব্র প্রতিবাদ জানায় রাজ্য সরকার। তৃণমূলের মতে যেহেতু ওই দিনটি বাংলা ভাগের দিন, তাই শোকের দিন। এটা কখনো পশ্চিমবঙ্গ দিবস হতে পারে না। তাই পয়লা বৈশাখ বাংলা দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার। এদিকে পশ্চিমবঙ্গ দিবসকেই পাখির চোখ করে রাজনীতি সরগরম করতে চাইছে বিজেপি, নিচ্ছে বিশেষ স্ট্র্যাটেজি। তাই আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। বিজেপি সূত্রে খবর, ওই দিন নন্দীগ্রামে জনসভার আয়োজন করছেন শুভেন্দু অধিকারী। সেখানেই আসতে পারেন প্রধানমন্ত্রী। মোদীকে এনেই বিধানসভার আগে ঘর গুছানোর চেষ্টা করছে তারা। জানিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূলও। তারা বলছে, যতই ডেলি প্যাসেঞ্জারি করুন প্রধানমন্ত্রী, রাজ্যের মানুষ ফের প্রত্যাখ্যান করবে বিজেপিকে। কলকাতা টিভি। তাহলে রাজ্য বিজেপির অগতির গতি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কি তাহলে এবার তাদের হাল ধরবেন? সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। আমি নীলাদ্রিদার কাছে আসব। আমরা দেখছি যে 20শে জুনকে টার্গেট করছে বঙ্গ বিজেপি এবং তারা সেইভাবে এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে। এই যে 20শে জুনকে ঘিরে যে একটা রাজনীতি শুরু হয়েছে বিগত 2 বছর ধরে, সেটা নির্বাচনের ক্ষেত্রে বা সাধারণ মানুষের, বাংলার মানুষের ক্ষেত্রে সেটা কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, বাংলার মানুষের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে বলতে পারি না, কিন্তু এটা ঐতিহাসিক দিন যেটা আমরা স্মরণ করছি এতদিন বাদে। এটা সত্যি যে সাধারণ মানুষকে খুশি করবে। ভোটে কত প্রভাব ফেলবে জানি না, কারণ 20শে জুন যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য ভোট হয়েছিল, তখন শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি নন, কমিউনিস্ট পার্টির নেতা কমরেড জ্যোতি বসুও পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন। একটা ঐতিহাসিক দিন যেখানে হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি আর কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু একসাথে ভোট দিয়েছেন। ফরওয়ার্ড ব্লকও ভোট দিয়েছিল কংগ্রেস পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য, কংগ্রেসও ভোট দিয়েছিল। সমস্ত দল ঐক্যমত হয়ে অথবা সমস্ত হিন্দুরা ঐক্যমত হয়ে
তারা পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য ভোট দিয়েছিল। এই যে ঐতিহাসিক দিন, এর আগে একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল অবিভক্ত বাংলার, যে অবিভক্ত বাংলাটা পাকিস্তানে চলে যেতে পারত অথবা আলাদা দেশ হতে পারত। অর্থাৎ এই দিনে পশ্চিমবঙ্গর ভারতে অন্তর্ভুক্ত হওয়াটা নিশ্চিত হয়ে গেছিল। সেই দিক থেকে এটা ঐতিহাসিক দিন। এবার মোদির কথায় আসি। মোদি তো 20শে জুন আসবেন কি আসবেন না আমি জানি না, মোদি তো প্রায় আসছেন। এখন প্রশ্ন এসে যায় মোদি কেন এত বেশি আসছেন। অন্য রাজ্যে তো অত বেশি যান না, মহারাষ্ট্রে তো যাননি অত বেশি, উত্তরপ্রদেশেও তো অত বেশি যাননি। আমার মনে হয় মূল কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে ইউএসপি, মার্কেটিংয়ের পরিভাষায় বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের সম্ভাবনা। ডবল ইঞ্জিন সরকারটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার ছিল, জয়ন্ত তারা ভালো করে জানেন, বিধান রায়ের সময় কেন্দ্রে নেহেরুর সরকার, এখানে বিধান রায় মুখ্যমন্ত্রী, তখনকার আমি যদি অর্থনৈতিক ডেটা দেখি, পশ্চিমবঙ্গের শেয়ার অফ জিডিপি অর্থাৎ টোটাল জিডিপিতে পশ্চিমবঙ্গের শেয়ার ছিল 10.5%। ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য জিডিপির ভিত্তিতে ছিল পশ্চিমবঙ্গ। 2023-24 সেটা কমে দাঁড়িয়েছে 5.6%। শুধু তাই নয়, আমি যদি পার ক্যাপিটা ইনকাম, জিডিপি ছেড়ে দিলাম, পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতে দেখি, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে 23তম স্থানে আছে। যে রাজ্যটা ভারতের 3 নম্বর রাজ্য ছিল এক সময়, সে আজ 23তম স্থানে। পশ্চিমবঙ্গের আগে আছে উড়িষ্যা, যেখানে গত বছর ডবল ইঞ্জিন সরকার এসছে, এবং আগে আছে ত্রিপুরা, যাদের ওখানে 2016 সালে ডবল ইঞ্জিন সরকার এসছে। আসলে এই সমগ্র পূর্ব ভারতই বাকি ভারতের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে বহু কারণে, এবং পশ্চিমবঙ্গ বিশেষ করে পিছিয়ে পড়েছে ঠিক এই কারণে। যখন আমি ডবল ইঞ্জিন সরকারের কথা বলছি, তখন ডবল ইঞ্জিনের একটা মুখ হিসেবে নরেন্দ্র মোদীকে আসতেই হয়, আর দুটো মুখ উত্তরবঙ্গে সম্ভবত সুকান্ত মজুমদার, আর দক্ষিণবঙ্গে শুভেন্দু অধিকারী। সুতরাং এই ত্রিমুখী যে মুখ, এটা খুব গুরুত্বপূর্ণ। যে আরেকজন মানুষের কথা আমাদের বলতে হবে, যিনি বারবার আসেন, আমরা বলি না, অমিত শাহ। তার কারণ হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ মুখ অমিত শাহ। তিনি দলের সভাপতি না হোক, কার্যকরী সভাপতির ভূমিকাটা তিনি চালান, মানে দলটা অমিত শাহ চালান। এটা জয়ন্ত দাও ভালো বলতে পারে। একেবারে আমি আসবো আলোচনা। তবে আমি জানিয়ে দিই, আমাদের সঙ্গে এই মুহূর্তে ভার্চুয়ালি যিনি যোগদান করেছেন অনুষ্ঠানে, শম্পা সেন, আপনাকে স্বাগত জানাবো সম্পাদক কলকাতা টিভিতে। আমাদের আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমি জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, যেটা নীলাদ্রিদা বলছেন যে এই ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেহেতু সেই সুযোগটা নেই, তাই অর্থনৈতিক দিক থেকে বা পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে পড়ছে। এবং এই যে পশ্চিমবঙ্গ দিবসকে ঘিরে এই যে রাজনীতি, এছাড়া মোদির বারবার আসা, অমিত শাহ যিনি বারবার আসছেন, সেটা কতটা বিজেপির জন্য কার্যকরী হতে পারে? প্রথম কথা হচ্ছে, বিজেপি এমন একটা দল যারা ওই পরীক্ষার সময়, আমি অনেক ছাত্রদের কথা বলি, যে যারা এবারে পাশ করতে পারলো না, আইএএস পরীক্ষা দিতে পারলো না, পরের দিন থেকে আবার আইএএস পরীক্ষা দেওয়ার জন্যে পড়াশোনা করতে শুরু করে। হতাশ হয় না, ফ্রাস্ট্রেটেড হয় না, একটা ভয়ঙ্কর আর কি একটা রয়েছে ব্যাপার বিজেপির মধ্যে। পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্বের যে দৈন্য, যে অন্তর্কলহ, সেগুলোকে ছাপিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি যে নামলো মোদী, অমিত শাহ এত তাড়াতাড়ি এলেন। ভোট কবে হবে সেটা তো পরের ব্যাপার, যদি ঠিক সময় হয় তাহলে তো এপ্রিল মের আগে হবে না, যদি এখন আগাম হয়ে যায় আলাদা কথা। কিন্তু এই তাড়াতাড়িটা করা হচ্ছে যে বিজেপির রাজ্য নেতৃত্ব, তারা 1 কোটি সদস্য সংগ্রহ টার্গেট কিছুই করতে পারছে না। তাদেরকে একটা ইমপেটাস দেওয়া, তাদেরকে একটা অ্যাড্রিনালিন, ডোপামিন যাই বলো, এই যে মোদি, অমিত শাহ, এটাও একটা ডবল ইঞ্জিন বিজেপির। এবং ওরা সমবেতভাবে, এবং দিল্লিতে আমি থাকি, পশ্চিমবঙ্গর সম্পর্কে যে পারসেপশন, শুধু দিল্লি নয়, আমি কিছুদিন আগে বেনারসে গেছি, কিছু মহিলা বিশ্ব হিন্দু ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছে, টোটোওয়ালা বলছে যে ইয়ে সব রোহিঙ্গা হ্যাঁ, ইয়ে সব মমতা দিদি নে ভেজা। তাই বললাম যে এ তো, আমার স্ত্রী বললো যে ও তো শাখাপলা পড়ে আছে, এরা সব রোহিঙ্গা তো মুসলমান গো, তুমি কাদের কথা কি বলছো? কিন্তু ওরা তো কিছুই জানে না, কিন্তু এটা জানে যে মমতা দিদি মুসলমানদের ঢোকাচ্ছে, অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, ভোটার এসব হয়ে গেছে। এই পারসেপশনটা পশ্চিমবঙ্গে কি হবে কেউ জানে না। সেখানে মমতা দিদিরই হয়তো নেতৃত্ব এবং কর্তৃত্বর কাছে বিজেপি রাজ্য সংগঠন কিছুই করতে পারছে না। কিন্তু দিল্লি থেকে এই যে প্রতিনিয়ত কেন্দ্রীয় মন্ত্রীরা আসছে, মোদি, অমিত শাহ বলতে 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 একটা পারসেপশন, এবং নেতিবাচক উপাদান নেই তা তো নয়। এখন এই যে পারসেপশন তৈরি করাটার খেলা,
উত্তরপ্রদেশে বা এবং, মধ্যপ্রদেশের নেগেটিভ ব্যাপারটা নিয়ে কিন্তু যতটা হই এই হই হয় না। পারসেপশন, যদি আমরা বলি পারসেপশন তৈরি বা ন্যারেটিভ তৈরির যে খেলা, যেখানে অমিত শাহ 2024-এ 27 বার এসেছিলেন, প্রধানমন্ত্রী 2024-এ 27 বার এসেছিলেন সেক্ষেত্রে আমরা দেখলাম 2024-এ পশ্চিমবঙ্গের ফলাফল আমরা সবাই দেখেছি লোকসভা নির্বাচনে। তাহলে এবার যদি 26-এ বলি, তারা অনেকটা আগে নেমে গিয়েছেন। এবং মোদি কিন্তু এরকম হয় না যে নরেন্দ্র মোদী যদি ভাবেন যে আমি তো গেলাম কিছুই করতে পারলাম না, তাহলে আমি কেন দায়িত্ব নেব, তাহলে ওরাই করুক, হারলে হারবে, এই মানসিকতাটা কিন্তু নেই। নরেন্দ্র মোদী কিন্তু হারুক জিতুক 24/7 কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম 24/7 নির্বাচনী রাজনীতিটা করেন, এরকম নয় যে ওই টেম্পোরারি পরিযায়ী পাখি বলা হচ্ছে তার কারণ বারবার এখানে উড়ে আসছে, সেটা তো রাজনৈতিক একটা অভিযোগ। কিন্তু প্রধানমন্ত্রী যদি না আসে, সেটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এদেরকে দিয়ে ওই পরিসরটা তাদেরকে দিয়ে মমতার কাউন্টার করা, মানে আবার কিন্তু মোদি বনাম মমতাতেই কিন্তু 2026-ও হচ্ছে। এবং সেখানে কিন্তু নরেন্দ্র মোদী বলছেন না যে ভাই তোমরা করো, তোমরা পারছো না, আমি কেন করব। ওইটা উনিও জানেন যে তুরুপের তাস নরেন্দ্র মোদী, ওই নরেন্দ্র মোদীর ব্র্যান্ড ইকুইটি 2014 ব্র্যান্ড ইকুইটি নেই, 2014 থেকে খইবে, এটা তো ল অফ নেচার, সেটা তো থাকতে পারে না। কিন্তু যতটা সংগঠনটা তো কোথাও না কোথাও গিয়ে মজবুত করতে হয়। বিভিন্ন জেলা স্তরে দেখা যাচ্ছে যে বিজেপি যে নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব সামনে আসছে, প্রকাশ্যে আসছে, কোন্দল শুরু হচ্ছে। সংগঠনের দিক থেকে বিজেপি তাহলে একেবারে পাচ্ছে না তো। যে বরং আমার তো মনে হয় যে আরএসএস এর যে সংগঠন, সেখানে যে মোহন ভাগবত এখানে এসেছিলেন না, বিজেপির কোনো নেতার সাথে দেখাই করেননি। ওনারা কিন্তু ওনাদের মতো করে স্বাধীনভাবে আরএসএস এর যে জেলাওয়ারি কিন্তু একটা পুরনো সংগঠন আছে। আমি হাওড়া জেলা থেকে আসি, আমি জানি উলুবেড়িয়াতে এখনো বহু জায়গায় খাকি পরে হাফ প্যান্ট পরে এখনো শাখার একেবারে। এবং আমি এই আরএসএস সংগঠনটাকে কাজে লাগাতে চাইছি বিজেপি একদম। এবং আরএসএস এই প্রসঙ্গটাতে আমি সুমনদার কাছে যাব। সুমনদা, এই বাংলা দখলের লড়াইয়ে তাহলে আরএসএস এর অবস্থান কোথায়? কারণ আমরা অন্যান্য রাজ্যে যদি দেখি, যেভাবে আরএসএস আন্ডার দ্য কার্পেট যেভাবে তারা মিটিং করেছে, যেভাবে কর্মীদেরকে একত্রিত করেছে, এই বঙ্গ রাজনীতির ক্ষেত্রে কতটা অ্যাক্টিভ তাহলে আরএসএস? ইন্দ্রাণী, আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখুন, সত্যি নরেন্দ্র মোদীকে দেখে আমার মাঝে মাঝে কষ্ট হয়। এই সেপ্টেম্বরে ওনার 75 বছর বয়স হবে। মানে এই বয়সে সাধারণত লোকে রিটায়ারমেন্ট করে পেনশনে থাকে। ওনার দলের বাকি নেতাদের এই অবস্থা যে 75 বছরের একজন বৃদ্ধই উনি, ওনাকে 24 বার আসতে হচ্ছে। তাহলে দলের বাকিদের কি পারফরমেন্স? দলের বাকিদের পারফরমেন্সটা দেখার জন্য আমি 2009-এর ইলেকশন দেখছিলাম। 2009-এর ইলেকশনে বিজেপি 116টা আসন পেয়েছিল, 22.16% ভোট পেয়েছিল। ওই ইলেকশনে ইউপিএ 26.53% ভোট পেয়েছিল, 206টা আসন পেয়েছিল। আপনি যদি দেখেন এই 2024-এর ইলেকশনে ইউপিএ কিন্তু এই কাছাকাছি ভোটই পেয়েছে, 26%-এর কাছাকাছি ভোট পেয়েছে, কিন্তু 206 পেতে বিজেপি মানে ইউপিএকে কত কষ্ট করতে হচ্ছে। তাহলে দ্য ফ্যাক্টর নরেন্দ্র মোদী 2009 থেকে 2024-এর মধ্যে কতটা ফ্যাক্টর করে দেন, আর বাকি সব মানে অলসোরানদের দলে, মানে কাউকে অসম্মানের জন্য না, সিনেমায় বাকি যারা সাইড ক্যারেক্টার আছেন তাদের নিয়ে আলোচনা না করাটাই ভালো। এবার নীলাদ্রি বাবুদের যেটা সমস্যা, বিশ্লেষণ করতে গিয়ে বলে ফেলেন যে 20 জুন একটা ঐতিহাসিক দিবস, আমাদের ডবল ইঞ্জিন সরকারের কথা বলতে হবে। বলেন না যে মণিপুরে আবার মেইতেইরা এমন বিক্ষোভ দেখাচ্ছে, ডবল ইঞ্জিন দৌড়ে সিঙ্গেল ইঞ্জিনও চলছে না। ঠিক আছে, কামিং ব্যাক টু দ্য 20 জুন, 20 জুনে ওনারা ভুলে যান যে নেহেরু এবং বল্লভভাই প্যাটেলের কাছে শরৎ বোস গেছিলেন। এটা নেহেরু এবং বল্লভভাই প্যাটেলের নির্দেশে কংগ্রেসের নেতারা ভোট দিয়েছিলেন। ওই দিন ভোট দলে মানে কালীশ মুখোপাধ্যায়, জ্যোতি বসু বা শ্যামাপ্রসাদ নেতৃত্ব দেননি, ও নেতৃত্ব দিয়েছিলেন বিধান রায়। এবং তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধটা লিখেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইতিহাস কম জানাটা অথবা হোয়াটসঅ্যাপ নির্ভরশীলতা থাকলে এগুলো সমস্যা হয়। Our remedy, there is a two factor in the politics. How big is Narendra Modi? So big that he can transform the 22.6% vote share into 40%. He can alone. প্লিজ ভুলে যাবেন না, 2021-এ পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ উনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু বিহারে উনি লাস্ট মিনিটে যেখানে ক্যাম্পেইন করেছিলেন সেই সিটগুলোই বিজেপি এবং জনতা দল জিতেছিল। সো হি হ্যাজ এ ম্যাগনেটিক ক্যারিশমা।
কিন্তু এটা সব স্টেটে তো সবসময় কাজ করে না। পশ্চিমবঙ্গে 2021-এর আগে উনি ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। 2024-এ উনি পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করেছেন, তাতেও জিতেছেন, সেটা সমস্যা না। দ্বিতীয় সমস্যা হচ্ছে, দেখুন রাজ্য নেতাদের সমস্যা কোথায়, কেন নরেন্দ্র মোদীকে আসতে হয়? দেখুন নরেন্দ্র মোদী তো চিনে চিনে রেখাপাত্র অথবা কৃষ্ণনগরের রাজমাতাকে ফোন করেনি, নিশ্চয়ই শুভেন্দু অধিকারী বলেছিলেন বলে ফোন করেছিলেন। আপনি ওদের দুজনকে আজকে খুঁজে পাচ্ছেন রাজনীতিতে? সো লুক অ্যাট দ্য পারফরমেন্স অফ দ্য স্টেট বিজেপি, যাদেরকে তুলে ধরেছে যে তাদেরকে খুঁজে পেতে মানে নরেন্দ্র মোদী দিল্লি থেকে ফোন করেন, মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, মানে নাসার থেকে কোনো কিছু ভাড়া নেন, তাতেও খুঁজে পাবেন না কোথায় রেখাপাত্র, তাতেও খুঁজে পাবেন না কৃষ্ণনগরে। আমরা তবু তো মহাপবিত্রকে ঠিক আছে নাচতে টাচতে দেখতে পাচ্ছি, যাই হোক জার্মানিতে দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় সেই রানীমাতা? সো দ্যাটস ওয়াই ইউ নিড এ ভোট ক্যাচার লাইক নরেন্দ্র মোদী। There's no doubt about that. I mean, ওই জন্য 2009-এর আপনাকে ফর্মুলা বললাম যে 2009-এ যে ইলেকশনটা মানে লেফট এবং বিজেপি একই সঙ্গে মনমোহন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা সত্ত্বেও মনমোহন সিং 206টা সিট নিয়ে বেরিয়ে গেছিলেন, সেই ইলেকশনটায় বিজেপি কত পারফর্ম করেছিল। এখন বিজেপির অন্দরে যদি আপনি কথা বলেন, এবার কামিং ব্যাক টু দ্য আরএসএস এই সব কিছু সত্ত্বেও নরেন্দ্র মোদীকে সহ্য করে না, জানে যে মাইনাস নরেন্দ্র মোদী বিজেপি উইল কাম ডাউন টু 140। বিজেপি উইল নট বি, বিজেপির সেই শক্তি থাকবে না, সেই ক্ষমতা থাকবে না যে বিজেপি ম্যানুভারিং করে এইটা আনবে। সেটা আরএসএস একবার দেখিয়ে দিয়েছে 2024। হ্যাঁ, ডবল ইঞ্জিন বাজে কথা। এটা এই বিজেপি দলটা চলে, ওই ইলেকট্রাল সাকসেস আসে দুটো যাবে, একটা কি নরেন্দ্র মোদীর ভোট ক্যাচিং পাওয়ার, আর হচ্ছে দেখুন আবার 20 জুন নিয়ে একটাই কারণ, হিন্দু মুসলিম। যদি একটা সরকারকে 11 বছর বাদে থাকার পর মানে 77 বছর পুরোনো একটা ইতিহাসকে টানতে হয়, তাহলে বুঝতে হবে যে তোমার এখনকার পারফরম্যান্স জিরো। আমি সম্পাদের কাছে যাবো। সম্পাদি, যেটা তাহলে উঠে আসছে এবং যে প্রশ্নটা বারবার উঠছে যে কেন বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আস্থা রাখতে পারছে না, যেখানে বারবার করে নরেন্দ্র মোদীকে আসতে হচ্ছে এবং অমিত শাহকে আসতে হচ্ছে এ রাজ্যে প্রচারের জন্য বা সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্য, কি বলবেন? দেখুন, বঙ্গ বিজেপির ভিতরের ঘরের অবস্থার কথা, তাদের সংগঠনের কথা আমি বলতে পারবো না, আমি সেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই বা দলীয় কোনো স্ট্রাকচারের সঙ্গে সম্পৃক্ত নেই। আমি এটুকু বলতে পারি যে নরেন্দ্র মোদীর ব্র্যান্ড ভ্যালু যেভাবে তৈরি করা হয়েছে বহুদিন ধরে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে, এবং নরেন্দ্র মোদীর ব্র্যান্ড ভ্যালু তৈরি করেই তাকে আনা হয়েছে গুজরাট থেকে প্রধানমন্ত্রীত্বের জায়গায়, সেই ব্র্যান্ড ভ্যালুকে যে বিজেপি এখানেও ব্যবহার করতে চায়, কারণ বিজেপির কাছে এখন একটা বিরাট সম্ভাবনার রাস্তা খোলা রয়েছে আগামী 2026-এর লোকসভা ভোট। কিন্তু সেই সম্ভাবনাকে বিজেপি কাজে লাগাতে পারবে কিনা এটা একটা বিরাট প্রশ্ন। শুধুমাত্র তাদের সাংগঠনিক ক্ষেত্রে দুর্বলতা বা অন্তর্কলহ এগুলো বিষয় নয়, আমার কাছে অনেক বেশি বড় বিষয় হয়ে দেখা দিয়েছে বিজেপি কোন রাজনীতিটাকে অ্যাড্রেস করছে। অর্থাৎ হিন্দুইজমের যে বড় একটা আমব্রেলা, যেখানে অনেক সংমিশ্রণের কথা বলা হয়, অনেক সংশ্লেষের কথা বলা হয়, তার পরিবর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি হিন্দুত্বের কার্ড দিয়ে শুধুমাত্র বিজেপি খেলতে চায়, শুধুমাত্র যদি হিন্দুত্বকে ভরসা করে বিজেপি নামে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের জনসংখ্যার যে বিভাজন এবং গত শতকগুলোর থেকে, গত দশকগুলোর থেকেও এখন যে ডেমোগ্রাফিক একটা চেঞ্জ আরো বেশি হয়েছে। চিরকালই আমাদের মনে রাখতে হবে যে মুসলিম লীগও কিন্তু এখানে ক্ষমতায় ছিলেন বহু বছর আগেও। সুতরাং এখানে সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের কথা যদি তাদের স্লোগানে না উঠে আসে, তারা যদি কর্মসংস্থানের কথা না বলেন, তারা যদি সিবিআই তদন্ত যে সমস্ত দুর্নীতিগুলো নিয়ে হচ্ছে, ভয়াবহ দুর্নীতি, সেগুলো নিয়ে না যদি কোনো সিরিয়াস সিদ্ধান্ত আমরা দেখতে পাই যে একটা যথার্থ বিচার হয়েছে, আমরা যদি না দেখতে পাই যে এই যে অজস্র মানুষের চাকরি হারানোর পিছনে একটা কোনো সত্যি সিদ্ধান্ত বা কোনো দিক থেকে কেন্দ্রীয় সরকার যথাযোগ্য ব্যবস্থা নিতে পারছে বা ভোটের সন্ত্রাসের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিতে পারছে, অর্থাৎ মানুষের যে আশা আকাঙ্ক্ষা কেন্দ্রীয় সরকার বা তথাকথিত ডবল ইঞ্জিন সরকারের যে স্লোগান উঠে আসছে, সেই স্লোগানের প্রতি যদি না থাকে, তাহলে তো বিজেপির রাজনীতি করাটাই এখানে ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ রাজনীতি করবার ক্ষেত্রে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের থেকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক যে আলাদা একটা স্ট্রাকচার, সেটাকে মাথায় রেখে আমার
আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত সংখ্যালঘু ভোট ব্যাংকেও। শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতি করে, শুধুমাত্র ধর্ম দিয়ে দাগিয়ে দিয়ে কিন্তু এখানে রাজনীতিকে তারা চেষ্টা করছেন শুধুমাত্র হিন্দু ভোটকে কনসলিডেট করতে। সেটা কিন্তু বিজেপি যদি এখানে ক্ষমতাতে আসেনও কোনোভাবে, তাহলেও ভবিষ্যতে টিকে থাকার পক্ষে তাদের কিন্তু সম্ভাবনার রাস্তা আরো অনেক ক্ষীণ হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রেও তারা যে যথেষ্ট পরিমাণে তারা সজাগ যে তারা কোন রাজনীতি করবেন, হয়তো সেই সম্পর্কে তাদের একটা কনফিউশন আছে, বা দলীয় স্তরে কাকে নেতা হিসেবে মুখ হিসেবে শুধু প্রজেক্ট করবেন। উত্তরবঙ্গে সুকান্ত মজুমদার, দক্ষিণবঙ্গে এখানে জয়ন্তদা বললেন সম্ভবত শুভেন্দু অধিকারী, এই দুজন মানুষ ছাড়াও তো একটা মুখ উঠে আসতে হবে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবেন। সেক্ষেত্রে তাদের যে ব্র্যান্ড ভ্যালু তার থেকে নরেন্দ্র মোদীর ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। ফলে নরেন্দ্র মোদীকে দিয়ে বিজেপি স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক বৈতরণী, এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে বলে আমার বিশ্বাস। একেবারে। এবং আমাদের এই আলোচনা চলবে এবং বিজেপির এই যে অন্তর্দ্বন্দ্ব, এই যে দলীয় কোন্দল ক্রমাগত বাড়ছে, সেই প্রসঙ্গটাতে আসবো। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো রাজ্য বিজেপির পরিস্থিতির দিকে। দ্বিধা বিভক্ত বাংলায়, ত্রিধা বিভক্ত বিজেপি। বাংলা এখন কার্যত দুভাগ, হয় তৃণমূল নয় বিজেপি। আর সেই বিজেপি আবার কার্যত তিন ভাগ, সুকান্ত বনাম শুভেন্দু বনাম দিলীপ। একটু নজর দিই রাজ্য বিজেপির কোন্দলের দিকে। ভোট শতাংশের নিরিখে বাম কংগ্রেস বহু নিচে নেমে যাওয়ায় পশ্চিমবঙ্গ এখন কার্যত দুভাগ, হয় তৃণমূল নয় বিজেপি। আর এই অবস্থায় বিজেপি আবার খণ্ডে খণ্ডে বিভক্ত। আদি বনাম নব্যের দ্বন্দ্ব চলে আসছে 2019-এর পর থেকেই। এখন আবার উঠে আসছে তৎকাল বিজেপির কথা। এই অবস্থাতেই সামনে আসছে সুকান্ত বনাম শুভেন্দু বা শুভেন্দু বনাম দিলীপ। সাম্প্রতিক কিছু ঘটনায় তা প্রকট হয়ে উঠেছে। কিছুদিন আগে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই অনুষ্ঠানে ডাকাই হয়নি দিলীপ ঘোষকে। একসময় এই দিলীপ ঘোষের হাত ধরেই রাজ্য রাজনীতিতে সাবালক হয়েছিল বিজেপি। 2019-এর লোকসভা ভোটে তারা পেয়েছিল 18টি আসন। তার উপর ভিত্তি করেই 2021 সালে বিধানসভা ভোটে জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিল গেরুয়া শিবির। কিন্তু 77টি আসন পেয়েই থেমে যেতে হয় তাদের। 21-এর বিধানসভা ভোটের সময় থেকেই প্রকট হয়ে ওঠে আদি বিজেপি ও নব্য বিজেপি দ্বন্দ্ব। গোষ্ঠী বিবাদে প্রকাশ্যেই বিজেপি পার্টি অফিস ভাঙচুর হতে দেখা যায় অনেক জায়গায়। অন্তঃসলীলা অবস্থাতেই পদ্ম শিবিরে চোরা ভাঙন বইতে থাকে। ইস্তফার ফলে বিধায়ক সংখ্যা নামতে নামতে এসে দাঁড়ায় 65-তে। সেই ভাঙনের কাহিনী থেকে আজও বেরিয়ে আসতে পারেনি রাজ্য বিজেপি। নেতাদের পারস্পরিক বিবাদের ফলেই যে দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় ডাকা হয় না তা স্পষ্ট হয়ে যায়। আর এ নিয়ে খেদও চেপে রাখতে পারেন না দিলীপ ঘোষ। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না। কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো। মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। লোকসভা ভোটের আগে দিলীপকে যখন তাঁর জেতা আসন খড়গপুর থেকে সরিয়ে এনে আসানসোলে প্রার্থী করা হলো, তখন থেকেই বোঝা যায় কি হতে চলেছে বঙ্গ বিজেপির হাল। খড়গপুরের জেতা আসন হাতছাড়া হয় বিজেপির। আসানসোলেও হারেন দিলীপ। প্রকট হয়ে ওঠে আদি আর নব্যের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন নিয়েও। সময় পেরিয়ে গেলেও নিজের পদে থেকে যান সুকান্ত মজুমদার। ভোটের আগে পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রীয় বিজেপি। কিন্তু তার কারণ কি? রাজনৈতিক মহল মনে করছে এর পেছনে আছে কেন্দ্রের সমীকরণ। শুভেন্দু অধিকারীকে পছন্দ অমিত শাহ। রাজ্যে এসে বডি ল্যাঙ্গুয়েজেই সে কথা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবার সংঘের শিকড় থাকায় সুকান্ত বা দিলীপ খুবই কাছের আরএসএস-এর। প্রধানমন্ত্রীও সদয় তাঁদের উপর। ফলে ট্রায়াল অ্যান্ড ব্যালেন্স মেথডেই পশ্চিমবঙ্গে ভারসাম্য বজায় রাখতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। আর সেই কারণেই আদি নব্যের দ্বন্দ্ব প্রকট হলেও তা মেনে নিতে হচ্ছে গেরুয়া শিবিরকে। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলায় বিজেপির নেতৃত্ব কাদের হাতে থাকবে? যারা দীর্ঘদিন মার খেয়ে এলাকায় এলাকায় গেরুয়া ধ্বজা উড়িয়েছে সেই আদিদের হাতে, নাকি অন্য দল থেকে বিজেপিতে আসা নব্য পদ্ম নেতাদের হাতে? দ্বিধা বিভক্ত বাংলায় যখন ত্রিধা বিভক্ত বিজেপি, তখন সময়ই একমাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। আলোচনায় ফিরবো এবং আমি প্রথমেই নীলাদ্রিদের কাছে যাব। এই যে বারবার বলা হচ্ছে বিজেপি 3 ভাগ এবং 3 জন নেতা তারা 3 ভাবে ভাবছে, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে নির্বাচন জেতার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর লাগে, তার মধ্যে একটা হচ্ছে সংগঠন। এই যদি
এতটাই কন্দল বাড়তে থাকে, দলীয় কন্দল ক্রমাগত এবং নির্বাচনের আগে পরে, সেক্ষেত্রে সংগঠন কিভাবে মজবুত হবে, মানুষের কাছে তারা কিভাবে পৌঁছবে? সম্প্রতি যদি জন বার্লার আমরা উদাহরণ দিই, সেটাও তাহলে উত্তরবঙ্গ, সেক্ষেত্রেও বিজেপি কিছুটা ব্যাকফুটে চলে যাচ্ছে। তাহলে এবার বিজেপির অন্দরের পরিস্থিতি তাহলে কি থাকছে? প্রথম কথা, বিজেপির সংগঠন নেই বলা হয়ে থাকে। বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব প্রচুর আছে, একসময় যেরকম কংগ্রেসে ছিল, জয়ন্তদা ভালো জানেন। তা সত্ত্বেও বিজেপি 2024-এর নির্বাচনে বাংলায় 39% ভোট পেয়েছে। তাহলে সংগঠন থাকলে আর ঐক্য থাকলে কত পার্সেন্ট পেত? আসলে ব্যাপারটা এভাবে ভাবা উচিত নয় আমার মনে হয়। ব্যাপারটা হচ্ছে 2024-এ বিজেপি সেরকম ভালো ফল করেনি, 39% ভোট তাও পেয়েছে। ভালো ফল না করার একটা মূল কারণ হচ্ছে আরএসএস অনেকেই মনে করেন এই নির্বাচন থেকে অনেকটাই সরেছিল। কী কারণে সরেছিল তারাই জানেন, আমার জানা সম্ভব নয়। এবং এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশেও সরেছিল, মহারাষ্ট্রও সরেছিল, তার ফলে সেটা রিফ্লেক্টেড হয়েছে। কিন্তু এই নির্বাচনের পর কোথাও বিজেপি এবং আরএসএস অনেকটা কাছাকাছি আসে। এরপর আপনি দেখুন মহারাষ্ট্রের নির্বাচনে নরেন্দ্র মোদী মুখ ছিলেন, সেখানেও অন্তর্দ্বন্দ্ব ছিল, তার সত্ত্বেও একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি। কিন্তু বাংলার সাথে মহারাষ্ট্রের সেভাবে তুলনা করা যায় কি? যায় না, কিন্তু উড়িষ্যার হয়তো যায়, ত্রিপুরার হয়তো যায়। উড়িষ্যায় দেখুন, উড়িষ্যায় কিন্তু হঠাৎ করে সেখানে কিন্তু নবীন পটনায়কের মতো অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন আইকনিক পলিটিক্যাল ফিগার, তিনি মুখ হিসেবে ছিলেন। আঞ্চলিক দল বিজেডি, উড়িষ্যার উন্নয়ন হচ্ছে। তা সত্ত্বেও এই যে ডবল ইঞ্জিন সরকারের কথা আমি প্রথমেই বললাম, সেই ডবল ইঞ্জিন সরকারের অংশীদার হওয়ার যে স্পৃহা, সেটাই উড়িষ্যায় কিন্তু পরিবর্তন এনেছে এবং সেখানে একটা বড় ভূমিকা পালন করেছে আরএসএস। আমরা অনেক সময় মোদীকে সামনে দেখি, নিশ্চয়ই ফেস হিসেবে তো মোদী, কিন্তু যেটা দেখি না ব্যাকগ্রাউন্ডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ এবং হিন্দুত্বের মতাদর্শ। এবার আমরা অনেকে মনে করি এই হিন্দুত্বের মতাদর্শটা বাংলায় কাজ করবে না, আমরা ভুলে যাই বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র কিন্তু বাংলায় লিখেছিলেন, যেটা হচ্ছে হিন্দুত্বের মূল অনুপ্রেরণা বলে অনেক সময় মনে করেন। চন্দ্রনাথ বসু, হিন্দুত্ব শব্দটা সাভারকার বলেননি, বলেছিলেন স্বামী বিবেকানন্দর একজন অনুগামী 1892 সালে চন্দ্রনাথ বসু। এবং নীরজশ্রী চৌধুরী লিখে গেছেন, আমি বলছি না তিনি কোনো হিন্দুত্বের অনুরাগী ছিলেন না, 20 শতকের প্রথম 2 দশকে বাংলার রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছিল হিন্দু ধর্মের দ্বারা। হিন্দু ধর্মের একটা বিরাট প্রভাব ছিল রাজনীতিতে এবং রাজনীতির একটা হিন্দু ধর্মীয়করণ হয়েছিল, যেটাকেই তিনি হিন্দুত্ব বলে মনে করেছেন। এর পেছনে কাজ করেছিল স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাব। সুতরাং হিন্দুত্বের আঁতুর ঘর হচ্ছে বাংলা। কমিউনিস্ট আন্দোলনের ফলে সেই হিন্দুত্ব থেকে আমরা অনেকটা সরে এসেছি, দেশভাগ, উদ্বাস্তু, অনেক ফ্যাক্টরের ফলে কমিউনিজমের রাইজ হয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু আজ যখন কমিউনিস্টরা নেই, আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাধ্য হচ্ছেন মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করতে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হচ্ছেন হিন্দুত্বের রাজনীতির পথে পা বাড়াতে। আর যখনই কোনো বিরোধী দল হিন্দুত্বের রাজনীতির পথে পা বাড়িয়েছে, সেটা বুমেরাং হয়ে ফিরে এসছে। কারণ হিন্দুত্বের রাজনীতিতে যত বিরোধীরা হাঁটবে, বিজেপির বিরোধীরা বলছি, তত লাভ বিজেপি। কারণ হচ্ছে মানুষের মনে যদি হিন্দুত্বটাই প্রধান ইস্যু হয়ে ওঠে, তাহলে বিজেপি অবভিয়াসলি বেটার অপশন। মমতা যাই করুন, বিজেপি বেশি করবে সেক্ষেত্রে। এই ভুলটায় মমতা করছেন, যেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসছে। আমি এই প্রসঙ্গই বলবো সুমনদাকে। তাহলে এক্ষেত্রে কি হতে পারে যে প্রশ্নগুলো নীলাদ্রিদা বলছেন? আবার নীলাদ্রিবাবুর ইতিহাস চেতনা নিয়ে প্রশ্ন করতে হবে। এটা ঠিক যে ভারতবর্ষের স্বদেশী আন্দোলনে হিন্দুত্বের প্রভাব ছিল। সবচেয়ে বড় হিন্দুত্বের যে কথা যে লোকটি বলেছিলেন, সিআর দাস অথবা সুভাষচন্দ্র বসু রোজ কালী পুজো করতেন। কালী পুজো করতেন, কলকাতার মেয়র পদে মুসলমানদের বসিয়েছিলেন। হিন্দুত্বের পুজো করা মানে বা হিন্দুত্বের সাধনা করা মানে অন্য ধর্মের লোকদের কাটবো, মারবো, এটা কোনোদিন পশ্চিমবাংলার বা বঙ্গের সংস্কৃতি না। হোয়াটসঅ্যাপ পড়লে ওগুলো জানা যায় না যে সুভাষ বোস কী বলেছিলেন বা চন্দ্রনাথ বসুও কী বলেছিলেন বা বিবেকানন্দও কী বলেছিলেন। কামিং ব্যাক টু দ্য বেঙ্গলস রিচ হেরিটেজ, এটা রামমোহনের, সুভাষচন্দ্রের, নেতাজির, নজরুলের, রবীন্দ্রনাথের জায়গা। এখানে এসে দুম করে বলতে শুরু করে দিলাম মাছ মাংস খাবো না, অমুক করবো না, তমুক করবো না, এটা চলে না। আবারও আমি বলছি, ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, পশ্চিমবঙ্গেও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। মহাত্মা গান্ধী যেদিনকে মারা গেছিলেন, উনি তো নিশ্চয়ই আল্লাহু আকবার বলে মারা যাননি, হে রাম বলেই মারা গেছিলেন। কিন্তু ওনার রাম অন্যদের কাটতে শেখায় না। এটা যতক্ষণ না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আর অন্য মিডিয়াতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে প্যানেলিস্টরা না বুঝতে পারবে, ততদিন পশ্চিমবাংলার হিন্দুরা তাদের বারবার প্রত্যাখ্যান করবে। কামিং ব্যাক টু দ্য ওল্ড পয়েন্ট, পশ্চিমবাংলায় কত দুর্গাপুজো হয়? একটা যে কোনো ফিগার ধরুন,
আপনি শুনেছেন যে কটা দুর্গাপুজোর নিয়ন্ত্রণ কোনোদিন হিন্দু মহাসভার কোনো নেতা থেকে শুরু করে বিজেপির কোনো নেতার কাছে আছে? তার মানে বিজেপি হিন্দুদের মধ্যে সামাজিকভাবে বিচ্ছিন্ন। তাই জন্যই তো একটা ইজেডসিসিতে গিয়ে দুর্গাপুজো করতে হয়। যদি বিজেপির নেতারা কলকাতা শহরে 4টে দুর্গাপুজোর নেতৃত্বে থাকতেন, আমি সজল ঘোষকে বাদ দিচ্ছি, সজল ঘোষ বিজেপিতে লেট এন্ট্রেন, অমিত শাহর যে পলিসিতে অমিত শাহ অন্য কোম্পানি থেকে লোক আনেন সেরকম এনেছেন, ডাজ নট ম্যাটার। কিন্তু কোর বিজেপির লোকরা কটা দুর্গাপুজোর নেতৃত্ব দিয়েছেন? যখন মানে ওনারা ভুল করছেন যে কংগ্রেস যখন বিরোধী দলে হচ্ছিল, সুব্রত মুখার্জি তখনও পুজোর নেতা, শোভন মিত্র তখনও পুজোর নেতা। সো দের ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন একটা দল যে দলটা অন্যের ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে আছে। বিজেপির কাছে যে 39% ভোট আছে অ্যাকচুয়ালি ঠিক, কিন্তু সেই ভোটটা শিফট হয়েছে 2016 লেফট কংগ্রেসের ব্যর্থতার পর। বহু উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলিতে বহু বুথের পর বুথ আমি বলে যেতে পারবো যেখানে সিপিএমের এজেন্টরা বসছিল কিন্তু ভোট সিপিএম একটাও পায়নি। তার মানে কি হয়েছে? বামেরা সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল মমতা বিরোধিতার কারণে। তার মানে বিজেপি পশ্চিমবাংলার ভীষণ ভেতর থেকে উঠে আসা একটা পার্টি নয়। ওনারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম হিন্দু মহাসভার প্রার্থী যেতে থেকে শ্যামাপ্রসাদ 52-তে। শ্যামাপ্রসাদ মারা যাওয়ার পর এই আসনটায় হিন্দু মহাসভা কত % ভোট পেয়েছিল? না, জনসংঘের প্রার্থী ছিলেন, হিন্দু মহাসভা না। জনসংঘের প্রার্থী ছিলেন, কত % ভোট পেয়েছিলেন? কত % ভোট পেয়েছিলেন? পরবর্তীকালে তাহলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বাইরে একটু ইতিহাসকে চর্চা করুন, ঠিকঠাক ইতিহাস পড়ুন, ভালো ইতিহাস বই লাগলে দরকার হলে পড়ে নেবেন। একটু আমি বলি, প্রথমত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে অনেক ইতিহাস জানা যায়, কিন্তু কংগ্রেসি ঐতিহাসিকদের লেখা আজগুবি ইতিহাস এগুলো জানা যায় না। এখন মুশকিলটা হচ্ছে, সুমনদা বলছিলেন হিন্দুত্ববাদের কথা, আমার মতে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে যদি কোনো হিন্দুত্ববাদী নেতা থাকেন, সবচেয়ে বড় হিন্দুত্ববাদী নেতার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি নয়, তিনি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু আপনাদের পার্টি করতেন নাকি? সুভাষচন্দ্র বসু 1940-এর 12ই মে বলেছিলেন যদি গেরুয়া পরে কেউ ভোট চাইতে আসে মেরে মাথা ফাটিয়ে দাও। উনি যেটা মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদকে বলেছিলেন। এই তো বললাম না, কংগ্রেস আরেকবার ওই দিনে সব খবরের কাগজ দেখে নেবেন, আরেকবার ওই দিনে সব খবরের কাগজ দেখে নেবেন। পারলে আপনাদের দলে তথাগত রায়ের কি বলছেন আমার কোনো দল নেই। আমরা প্রসঙ্গ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমি জাস্ট যে পয়েন্টটা বলছিলাম বলতে পারলাম না। সুভাষচন্দ্রের হিন্দুত্বটা কি ছিল? উনি 1928 সালে বলছেন ভারতের জাতীয়তাবাদ অনুপ্রাণিত হয়েছে মানবতার সর্বোচ্চ আদর্শ সত্যম শিবম সুন্দরমের দ্বারা। সেই আদর্শে মুসলমানদের সম্পূর্ণ জায়গা আছে, কিন্তু ভারতীয়ত্বকে বাদ দিয়ে বঙ্গ বিজেপির যে কোন্দল বারে বারে সেটা প্রকাশ্যে আসছে এবং জনতা আমি আসবো। আপনি তিনটে বলেছেন, আমি আপনাকে উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ ভার্সেস খগেন বর্মনের লবি আছে, আমি আপনাকে প্রতিটা জেলায় আরো 3টে করে লবির কথা বলতে পারবো। শঙ্কর ঘোষকে পুরনো আরএসএস মেনে নেবে? আপনি ভাবুন, এত কোন্দল, হিন্দুত্ব অ্যাকসেপ্টেবল নয়, আবার সংগঠনে নেই, তাও 39% ভোট। যদি অ্যাকসেপ্টেবল হয়ে যায় কি হতে পারে, আমি শুধু ভাবছি। জনতা, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে বিজেপির দলীয় কোন্দল যেভাবে বাড়ছে এবং বিভিন্ন জেলা স্তরে সেটা দেখা যাচ্ছে, যেভাবে 3 ভাগ 4 ভাগ বলা হচ্ছে, বিভিন্ন নেতৃত্বের বিভিন্ন রকম বার্তা এবং লবি, সেক্ষেত্রে কি শুধুমাত্র নরেন্দ্র মোদীর বার্তা বা এভাবে বিজেপি কতটা এগোতে পারবে? আমি কিন্তু এই বড় রাজনৈতিক দল, বড় বড় দল, তাদের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেইটা যে সবসময় ভোটিং বিহেভিয়ারে বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভোটার যখন ভোট দেয় তখন সেটা কিন্তু ওই যে নেতাদের যে গোষ্ঠীর যে দ্বন্দ্ব, যখন কংগ্রেসের মারামারি হতো তখন আমরা বলতাম যে নমিনেশন টিকিট পাওয়ার থেকে শুরু করে জেলা কংগ্রেসের বৈঠকে এই ধুতি খুলে দিত, মারামারি হতো। এগুলো হচ্ছে মানে কংগ্রেসের টিকিট পেতে চাইছে লোকে, আগ্রহ আছে, গোষ্ঠী রয়েছে। সুতরাং আমি না এই গোষ্ঠী দ্বন্দ্বের প্রেক্ষিতে ভোট এটাকে না দেখে আমি একটা অন্য কথা বলছি, যেটা সুমন বলেছে সেটাই আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, যে মোদি ইকুইটিটাকে ব্যবহার করতে হচ্ছে কেন? তার কারণ রাজ্য সংগঠনে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব নয়, মানে তুমি একটা ট্রেতে করে মোদি খাবারটা সাজিয়ে দিয়ে দিল, সেটা তারা কতটা তোমাকে একটু খাদ দিয়ে খেতে হবে। মোদি তো শুভেন্দুর হয়ে খেতে পারে না, শুভেন্দুর স্টমাক, শুভেন্দুর পাকস্থলী বা তোমাকে নিজেকে সেটা। তো এই যে কমিউনিকেশনটা না, এই যে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কাজটা, মোদি একটা বিরাট
কেন ব্যর্থ হচ্ছে? তার কারণ মোদি যে জিনিসটা অন্য রাজ্যে ঘরে ঘরে পৌঁছে দিতে পারছে, তার কারণ সেই ভোটারটা, সেই কনজিউমার, সেই ক্লায়েন্টেল সেটা কিন্তু অনেক ফ্রেন্ডলি হয়ে রয়েছে অ্যাকসেপ্টেন্সের জন্য। কারণ তো একটা ভেহিকল দরকার, একটা ভেক্টর দরকার, মানে একটা কমিউনিকেশন দরকার। হ্যাঁ, আমি এটাই ও বলেছে, সেটাকে আমি বলছি যে এই মেকানিজমটাই এখানে নেই। এখন সেই জায়গাটাকে কিন্তু বিজেপিকে করতে হবে। আমি বিজেপির একটা কথা বলতে পারি, আমি যদি বিজেপি হই তাহলে আমার কাছে এটা বিরাট একটা ব্যাপার যে আমার এই সংগঠনটা নেই। জয়ন্তদার সাথে আমি সম্পূর্ণ, ঠিক কমিউনিস্ট পার্টি তো এটা হয়েছিল, কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই এটা কোনো 100 বার। শম্পা আছে, শম্পাকে জিজ্ঞেস করো যে কিভাবে কমিউনিস্ট পার্টির সাংগঠনিক শক্তি, মানে কেন্দ্রীয় কমিটি, শাখা কমিটি, জেলা কমিটি, জোনাল কমিটি, এলসি, সিসি, এদের কিন্তু এলসিসিসি নেই, কিন্তু একটা রেজিমেন্টেশন সাংঘাতিক বিজেপির আরএসএস এর ছিল, যেটা পশ্চিমবঙ্গে এরা এক্সটেনশন অফ পুরনো কংগ্রেস বা এই প্রসঙ্গটাতে তাহলে আমি বিজেপির নিজস্ব সংগঠন নেই। একেবারে সম্পাদকের কাছে যাব। এই যে জয়ন্তদা বলছেন যে এই সংগঠনের বিষয়টা, সেই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, এখানে যারা রয়েছেন তারা সাংবাদিক, অত্যন্ত মানে সিনিয়র সাংবাদিক। আমি আমার অবজারভেশন থেকে এটুকু বলতে পারি যে একটা সময় এখানে যে বামপন্থী রাজনীতির বহু দীর্ঘ দশক ধরে, বহু কাল ধরে যে একটা শিকড় ছিল, এবং শুধুমাত্র রাজনীতি নয়, রাজনৈতিক সংস্কৃতি, সাহিত্যের যে ধারা, সবকিছুই কিন্তু বামপন্থাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্বাধীনতার আগে থেকে। সুতরাং বাংলায় একটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একটা বহুকালীন একটা কালচারাল এথোস ছিল, যে কালচারাল এথোসটাকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে কমিউনিস্ট পার্টি ব্যবহার করেছে। এবং এখানে হিন্দুত্বের কথা উঠলে, হিন্দু রিভাইভালিজমের ইতিহাস কিন্তু বহু পুরনো। হিন্দু রিভাইভালিজমের ইতিহাস ওই শ্যামাপ্রসাদের সময় থেকে ধরলে চলবে না, সেখানে আমাদের সাহিত্যের কথা ধরতে হবে, 19 শতকে ফিরে যেতে হবে, তার পরিসর এটা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংগঠন একটা সময় কমিউনিস্ট পার্টি বিস্তার করতে পেরেছিল সাংগঠনিক জোরে, এখানে দশকের পর দশক তারা ক্ষমতায় টিকে ছিল, সেটা কিন্তু শুধুমাত্র টাকার জোরে হয়নি। এখনকার যে মডেলটা গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটা যেটা গড়ে উঠেছে, সেটা কিন্তু সম্পূর্ণ টাকা কেন্দ্রিক, এবং যে টাকা অসম্ভবভাবেই সেখানে দুর্নীতির টাকা যুক্ত, যেখানে কিন্তু অনৈতিক টাকা যুক্ত। এই অনৈতিক টাকার সোর্স কি, সেই সোর্সগুলো বিজেপির কেন্দ্রীয় নেতারা দেখাচ্ছেন যে তারা পাকড়াও করছেন, তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছেন। এবং আমি অপারেশন সিন্দুরকে কোনোভাবেই ছোট করছি না, লঘু করছি না, কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যে বিপদ, যে ভয়ঙ্কর যে বিপদ আমাদের বর্ডার স্টেট এই পশ্চিমবঙ্গেও রয়েছে, সেখানে কতখানি সিরিয়াস আদৌ আমাদের কেন্দ্রীয় সরকার, সেটা ভাবতে হবে। তারা যদি সত্যি সত্যি তারা জানেন যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে হাত ধরাধরি করে থাকে অনৈতিক টাকার ফ্লো, তাহলে সেই টাকা কোথা থেকে আসছে, তার সোর্স কোথায়, কোথায় যাচ্ছে, এবং পুরো বর্ডার স্টেটকে তারা কিভাবে রক্ষা করতে পারছেন, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারেরও একটা বড় দায়। সুতরাং হিন্দুত্বের রাজনীতি দিয়ে আমরা 2026-এ কি পাবো আর পাবো না, পশ্চিমবঙ্গের হাতে, মানুষের হাতে সেই কি শুধু পেন্সিলটুকু পড়ে থাকবে আর কিছুই থাকবে না, সেইটা একটা মূল প্রশ্ন। এখানে প্রশ্ন আমার ওঠে যে 2011-এ বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল কিন্তু কর্মসংস্থান এবং শিল্পের প্রশ্নে, শিল্প হবে কি হবে না প্রশ্নে, সেখানে কিন্তু নেতিবাচক কোনো কারণ ছিল না, সেটা ছিল একটা ভয়ানক একটা সন্ধিক্ষণ, যে রিস্কটা বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছিলেন, যে ঝুঁকিটা নিতে গিয়ে তাই সেই সরকারের পতন ঘটেছিল। আজকের দিনে দেখুন সেটা কোথায় দাঁড়িয়েছে, 15 বছর পরে সেটা দাঁড়িয়েছে ধর্মকেন্দ্রিক। সেই ধর্মকেন্দ্রিকতা পশ্চিমবঙ্গের মানুষকে, সাধারণ বঞ্চিত মানুষকে কোথায় টেনে নিয়ে যাবে, এবং শিক্ষিত মধ্যবিত্ত যারা চাকরি খুইয়ে বসে রয়েছেন, যে অযোগ্যরা ঢুকে রয়েছেন চাকরিতে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, শুধু শিক্ষার দিকটা উঠে এসেছে, আরো নানান ক্ষেত্র রয়েছে, আরো নানান ক্ষেত্র এখনো পর্যন্ত যেগুলো পুরোটা উন্মুক্ত হয়নি, সেই মানুষগুলোর কি হবে ভবিষ্যতে, এই প্রশ্ন কি উঠে আসছে নির্বাচনকে ঘিরে। এটাকে নিয়ে কি আদৌ শাসক দল এবং মূল বিরোধী দল হিসেবে যে বাইনারি পলিটিক্স তৈরি করা হচ্ছে, সেই বাইনারির বাইরেও আরেকটা তৃতীয় ধারা রয়েছে, সেইটা নিয়ে কি আপনারা কেউ ভাবছেন?
আমার মতে মিডিয়াকে কিন্তু এটা ভাবতে হবে যে সত্যি সত্যি কোন পয়েন্টে ভোট হবে, রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে যে কোন একেবারে সেই প্রশ্ন সামনে আসছে সম্পাদি। আমি প্রশ্নে ভোট হবে একদম সেটা হলে পশ্চিমবঙ্গ আরো তলানিতে গিয়ে এবং ঠেকবে, পশ্চিমবঙ্গের মানুষের কাছেও সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে সেই প্রশ্নও থাকছে। তবে আমি নীলাদ্রিদার কাছে আসবো। এই যে প্রধানমন্ত্রীর যে ব্র্যান্ড ভ্যালু যেটা বারবার বিজেপি ব্যবহার করছে এই রাজ্যে কেন বিভিন্ন রাজ্যে, তবে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে ধাক্কা খেয়েছে এবং তারা যে একটা স্টেজে ছিল সেখান থেকে অনেকটা পড়ে গিয়েছে। তাহলে যেটা বলা হয় পুরোপুরি আরএসএস এর একটা কৃতিত্ব এখানে তুলে ধরা হচ্ছে, তাহলে কি আরএসএস ছাড়া বিজেপি কিছু না, বা প্রধানমন্ত্রীর ভ্যালু তাহলে কোথায় যদি আরএসএস পেছনে না থাকে? আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, প্রধানমন্ত্রীর ব্র্যান্ড ভ্যালু নিশ্চয়ই আছে, কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালুটাই যদি যথেষ্ট হতো, পশ্চিমবঙ্গে বিজেপির আসন 2019-এ 18 থেকে 2024-এ 12-ই নেমে আসতো না, বা উত্তরপ্রদেশে বিজেপির আসন কমে যেত না। অর্থাৎ সেখানে আরএসএস এর ইলেকশন প্রক্রিয়ার সাথে যুক্ত না হওয়ার যে ফল সেটা সরাসরি হয়ে পড়ছে। দ্বিতীয় কথা বলি, এখন সংগঠনের দিক থেকে বাম দলগুলো এখনও বিজেপির থেকে পশ্চিমবঙ্গে অনেকটাই এগিয়ে। মানুষের একটা অসন্তোষ আছে তৃণমূলের দুর্নীতি নিয়ে, তাহলে বাম দলগুলোর তো ভোট বৃদ্ধি হওয়া উচিত। যদি সেগুলোই সংগঠনই এত বড় একটা ফ্যাক্টর হয়ে যায়, তাহলে বাম দলগুলোর ভোট বৃদ্ধি না হয়, সংগঠন নেই, নিজেদের মধ্যে মতৈক্য নেই, সেই বিজেপি সেটা 2026 অবশ্য সেটা দেখা যাবে, কারণ বামেরা কিন্তু আগে এসে তারা আন্দোলনটা করেছে, কিন্তু ভোট হচ্ছে না, সাম্প্রতিক ইস্যু ভোট হচ্ছে না। ভোট আপনি এই আন্দোলনের পরও দেখুন, যেমন আরজিকর আন্দোলন, তারপরেই জামানত চলে গেল বিভিন্ন নির্বাচনে। অর্থাৎ বাম দলগুলোকে মানুষ ভোট দিচ্ছে না তাদের সংগঠন থাকা সত্ত্বেও। আমি যদি এর থেকে এই কনক্লুশনটা আসি, মানুষ এখন তারা ধর্মকে যতই ঘৃণা করুন, ধর্ম কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস রাখছে। মানুষ উপলব্ধি করছে আবার যে ভারতের অর্থনীতির প্রাণ শক্তি হচ্ছে ধর্ম, ধর্মকে অস্বীকার করা যায় না। জয়ন্তদা, ধর্ম কেন্দ্রিক একটা নির্বাচন গড়ে উঠছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেটা কতটা অ্যাকসেপ্টেবল বলে মনে হয়? খুব ছোট করে, মানে খুব সংক্ষেপে বললে আমি বলবো যে ধর্মটা যে রাজনীতির সঙ্গে যে জড়িয়ে রয়েছে সেটা আজকে নতুন কোনো ব্যাপার নয়। সে গান্ধীজির সময় থেকেই মানে ধর্ম যুক্ত হয়েছে, রামরাজ্য। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা শম্পা বললো তার সঙ্গে আমার একটা জায়গা আমি শম্পার সঙ্গে মানে এগ্রি করি, সেটা হচ্ছে যে যেটা ক্ষিতিমোহন সেনের লেখা হিন্দু ধর্ম, হ্যাঁ পড়ে এসেছি। অর্থাৎ একটা না হিন্দু ধর্মের মধ্যে কিন্তু মানে এটাতে আলোচনার বিষয় নয়, মানে নিরীশ্বরবাদী অনিশ্বরবাদী দুরকম হয়, মানে এত রকমের সেক্ট আছে, শাক্ত দলীয় কোন্দলকে তারা কোনোভাবে সামাল দিতে পারবে? এই দলীয় কোন্দল মানে এখানে কিন্তু নাস্তিক্যবাদও হিন্দু ধর্মের অঙ্গ। মানে আমি এটা বলতে চাইছি যে রাজনীতির তাস হিসেবে ধর্মটাকে বাঙালির ডিএনএতে যেভাবে আজকে উত্তরপ্রদেশে সহজে কাজ দেয়, এটা এই দাওয়াইটা পশ্চিমবঙ্গে, যেটা নীলাদ্রি হয়তো আমার সাথে মানে ডিসএগ্রি করবে, আমার না এখনো মনে হয় আপনি বঙ্কিমচন্দ্রের সময় খুব কম আমাদের কাছে। আমি সুমনদার কাছে আসবো। এই যে একটা ধর্মকেন্দ্রিক রাজনীতি সেটা বারবার প্রসঙ্গ ওঠে, এবং এই যে গেরু বঙ্গে বিজেপি নেতাদের মধ্যে যে একটা কোন্দল দেখা যাচ্ছে, সেটা কি সামাল দেওয়া যাবে বা সামাল দেওয়া যাচ্ছে কোনোভাবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে? দেখুন, ধর্মকেন্দ্রিক রাজনীতি তো ভারতবর্ষে এসে গেছে, এটা তো কেউ অস্বীকার করছে না। তাহলে এই প্রশ্নটা আসবে যে পশ্চিমবঙ্গে কতজন হিন্দু চাকরি পেল? পশ্চিমবঙ্গে কি হিন্দুত্বের আধার কার্ড দেখিয়ে পেট্রোল পাম্পে গিয়ে তেল সস্তা হলো? আমি মুসলমানদের কথা বাদ দিলাম, শিখদের তো খালিস্তানি বলে দিয়েছে। হিন্দুরা কি চাকরি পেল? দেখুন, মুসলমান হয়েও বরকত গনি খান চৌধুরী যতজনকে চাকরি দিয়েছিল রেলে, কতজন রেলে চাকরি পেয়েছে বিজেপির 11 বছরে? কতজন চাকরি পেয়েছে কেন্দ্রের বিভিন্ন দফতরে? সেই প্রশ্নগুলো তো উঠবে। আপনি তো হিন্দু হয়ে, আপনি তো হিন্দুত্বের আধার কার্ড দিয়ে আপনার পেট্রোল সস্তা হচ্ছে না, সর্ষের তেল সস্তা হচ্ছে না, চাল পটল আলুর দাম সস্তা হচ্ছে না, তাহলে আপনি হিন্দুত্ব দিয়ে কি করবেন? ইউপিতে হয়নি, পশ্চিমবঙ্গে ক্লিক করে যাবে। একেবারে আমাদের আলোচনা আজকে একদম শেষ পর্যায়ে, বলা যাবে না যে শেষ করতে হবে, কারণ সময় আমাদের কাছে একেবারেই নেই। এই আলোচনা জমে উঠেছিল অবশ্যই, তবে আমি যারা আমাদের সঙ্গে আজকে যোগদান করেছেন অনুষ্ঠানে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। সুমনদা, জয়ন্তদা, নীলাদ্রিদা এবং সম্পাদি, প্রত্যেককে ধন্যবাদ। আজকে আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে কলকাতা টিভির পর্দায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।